সেটা ছিল আমেরিকা। 31st নাইট, খুব দামি হোটেল, কালারফুল লাইটস, খুব সুন্দর গান, আর আশেপাশের পরিবেশও খুব মনোরম। মডার্ন ড্রেসে অনামিকা নিজের বান্ধবী সুষমা আর কীর্তির সাথে আনন্দ করছিল। হেই, আজ বাড়ি আমার, যত ইচ্ছে তোমরা খেতে পারো, মন ভরে আজ খাও, ছোট বড় কোনো পার্থক্য নেই, শুধু আনন্দ। এই বলে সে আরও মদ্যপান করতে লাগে। কীর্তি আর সুষমাও মদ্যপান করে এনজয় করে। তারপর রাত্রিবেলাতে হোটেলের ভেতরে কেক কাটা হয়। সেখানে উপস্থিত অনামিকার বান্ধবীদেরকে অনামিকা গিফটস দেয়। গিফটস পেয়ে তার বান্ধবীরা ভীষণ আনন্দিত হয়। ঠিক সেই দরুন বড়লোক সুদর্শন সেখানেই সোফায় বসে নিজের মোবাইল ফোনটাকে খুব অবাক হয়ে দেখছিল। তার স্ত্রী অঞ্জলি তার জন্য কফি নিয়ে আসে। এমন আশ্চর্য হয়ে দেখছ, কি আছে এমন ভিডিওতে? আমি নিজের মোবাইলে ভিডিও দেখছি না অঞ্জলি, আমাদের মেয়ের খরচার ক্রেডিট কার্ড বিলটা দেখছি। গত মাসের তুলনাতে বেড়েছে না কমেছে? এমনি তেমনি বাড়েনি অঞ্জলি, অনেক বেড়েছে। এমনটা বলে সে অঞ্জলিকে ফোনটা দেখায়। তা দেখে অঞ্জলি, আমাদের অনেক সম্পত্তি আর একটাই তো মেয়ে, সবই তো তারই হবে, যা ইচ্ছে করতে দাও। আজ সে আমাদের সঙ্গে আছে তাই সে এভাবে খরচা করছে। কাল যখন সে শ্বশুর বাড়িতে যাবে ভেবেছ একবার কি পরিস্থিতি হবে? আমি তাকে মোটেও কোথাও পাঠাবো না। অঞ্জলি, আমি সারদা দিদিকে কথা দিয়ে রেখেছি যে আমার মেয়ে ওনার বাড়িতেই বৌমা হয়ে আসবেই আসবে। এ কথার আমি খেলাপ হতে পারবো না, যা কিছুই হয়ে যাক না কেন। সারদা দিদিরা মিডল ক্লাস ফ্যামিলি, তার একটা ছোট্ট ঘর, সেই ঘরে আমার মেয়ে কি করে থাকবে? দরকার পড়লে রমেশকে এখানে ডেকে নাও। সারদা দিদি এ কথাটা কখনো মেনে নেবেন না। সেই জন্য আমাদেরকেই আমাদের মেয়েকে তাদের বাড়িতে বিয়ে দিয়ে বিদায় করে বৌমা বানিয়ে পাঠাতে হবে। আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনেছ? হ্যাঁ, তুমি যদি বুঝে সুঝে কথা বলো তাহলে ঠিক আছে, তোমার সাথে 2-4টে কথা বলতে পারি। আর যদি তুমি এভাবেই তর্ক করো তাহলে কি করে হয় বলো তো? এরকম সিরিয়াস ডিসকাশন চলছিল। ঠিক সেই সময় অনামিকার ঘুম ভাঙে। সে ঘুমন্ত অবস্থাতেই বাবা সুদর্শনের পাশে এসে বসে। গুড মর্নিং ড্যাডি। গুড মর্নিং বেবি। হাই মম। হাই অনু। মম, কফি। এক্ষুনি নিয়ে আসছি মা। দেখো, তোমার মেয়ে যদি এভাবে ওখানে ঘুমোয় তাহলে তোমার সারদা দিদি মেনে নেবেন? হ্যাঁ, সকাল সকাল চিৎকারে ঘুম ভাঙিয়ে দেবেন। সারদা দিদির ওখানেও অ্যালার্মের ঘন্টি বাজে অঞ্জলি, তা নিয়ে তুমি চিন্তা করো না। আমাদের এখানে এ দামি দামি কফি খায়, তোমার ওখানে গেলে সে এত দামি দামি কফি পাবে? সেখানকার অনুযায়ী তারাও দামি কফি খায় অঞ্জলি। তোমাকে কোনো কথা বলা বোঝানো সব কিছু বেকার। এ কথা বলে অঞ্জলি সেখান থেকে চলে যায়। ড্যাড, তোমাদের তর্ক শুনে মনে হচ্ছে আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দেবে। ইয়েস বেবি, তোমার শাশুড়ি সারদার বাড়িতে। শুধু শাশুড়ি মা সারদা কেন, আমার স্বামী রমেশও তো হবেন। তাহলে তুমি রামকে বিয়ে করতে রাজি তো? ইয়েস ড্যাড, আমার রামকে ভীষণ ভালো লাগে। তাহলে কালকেই আমরা ইন্ডিয়া যাই। শিওর ড্যাড। দুজনের মধ্যে এই বলাবলি হচ্ছিলই, ততক্ষণে অঞ্জলি কফি নিয়ে আসে। অঞ্জলি, তোমার জন্য গুড নিউজ, তোমার মেয়ে অনামিকা ইন্ডিয়া যাওয়ার জন্য রেডি। তুমি কিছু শিখিয়েছ হয়তো? না মম, তেমন কিছুই না, আমার রামকে খুব ভালো লাগে। এরকমটা বলে লজ্জা পেয়ে অনামিকা সেখান থেকে চলে যায়। 2 দিনের মধ্যেই বড়লোক সুদর্শন, অঞ্জলি আর অনামিকা, তারা 3 জনেই সারদার ডিউপ্লেক্স বাড়িতে এসে ভেতরে বসে। তাদের মাথার উপরে একটা ফ্যান ঘুরছিল। এখানে এসি নেই আন্টি। আসলে তোমার শাশুড়ি মা মিডল ক্লাসের তো, হতে পারে এসি কেনার স্টেটাস নেই, তাই উনি কিনতে পারেননি। আন্টির নাই হতে পারে, কিন্তু আমাদের তো আছে, আর এখানে সবকিছু তো আমারই। তার এই কথা শুনে সারদা, প্রসাদ, রমেশ, সুদর্শন সবাই খুব আনন্দিত হয়, কিন্তু অঞ্জলির মুখ হাঁড়ি হয়ে যায়। বাবা রমেশ, তুমি আমার মেয়ে অনামিকাকে বিয়ে করতে রাজি তো? সুদর্শনের এভাবে জিজ্ঞাসা করাতে রমেশ লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তা দেখে সারদা, প্রসাদ, সুদর্শন সবাই হাসে। অনামিকাও লজ্জা পেয়ে মাথা হেট করে নেয়। দিদি, আমার আপনার সাথে কিছু একাকিত্বে কথা বলার ছিল।
আচ্ছা বেয়াই, বাগানের দিকে যাবেন না ছাদে যাবেন আপনি বলুন, যেন আমাদের কথা কেউ শুনতে না পায় এমন কোথাও চলুন। তাহলে ছাদে চলুন বেয়াই। কথা বলে তারা দুজনে ছাদে চলে যায়। সেখানে সারদা আর সুদর্শন কথা বলাবলি করে। আসলে তিনি অনামিকার নিয়ে সব কথা সারদাকে খুলে বলতে চাইছিলেন। সারদা তার কথাতে রাজিও হয়ে যান। তারপর 1 সপ্তাহের মধ্যেই অনামিকা আর রমেশের ফাংশন হল বুক করে বিশাল বড়ভাবে বিয়ে হয়। এবার মডার্ন অনামিকা আর মডার্ন অনামিকা নেই, একজন মিডল ক্লাস বাড়ির বৌমা। তাই অনামিকা এখন থেকে মিডল ক্লাস বৌমার মতন শাড়ি পরে রেডি হয়ে যায়। নিজের মেয়েকে এভাবে শাড়ি পরে সাজতে দেখে সুদর্শন ভীষণ আনন্দিত হন। কিন্তু অঞ্জলির যেহেতু ইচ্ছে ছিল না মিডল ক্লাসে নিজের মেয়েকে পাঠাতে, তাই তার মুখ হাড়ি হয়ে যায়। বায়নু, মনে রেখো, তোমার শাশুড়িমা সারদা আমার দুঃসম্পর্কের বোন হন। উনি যা বলবেন ওনার কথা শুনবে, কেমন? এরকমটা সুদর্শন বলেন। তারপর অনামিকাকে ছেড়ে তিনি আমেরিকা ফিরে যান। এদিকে সারদা যেভাবে রান্না করতে বলে, ঘরের কাজ করতে বলে, অনামিকা ঠিক তেমনটাই করতে লাগে। একদিন শাশুড়ি বৌমা যখন বাজারে যাচ্ছিল তরিতরকারি আনতে, ঠিক সেই সময় অনামিকা পাশেই একটা দামি গয়নার দোকান দেখতে পায়। মা চলুন এখানে শপিং করি। ও বাবা, বৌমা, এই যে ভীষণ দামি দোকান। আমাদের মতন মিডল ক্লাস লোকেদের দূর থেকে এসব দেখতে ভালো লাগা উচিত। ভেতরে গিয়ে কেনা যে আমাদের পক্ষে সম্ভব নয়। ইচ্ছে থাকলে কেনা যেতেই পারে মা। এমনটা করো না মা, আমাদের এখন এসব জিনিসের প্রয়োজন নেই। রবিবার বাজার লাগবে, তখন সেখানে গিয়ে আর্টিফিশিয়াল গয়না কিনে আমরা তখন নিয়ে আসব। চলো। কথা শুনে অনামিকার মুখ হাঁড়ি হয়ে যায়। চলো বৌমা। কথা বলে সারদা আগে আগে হেঁটে যেতে লাগে আর অনামিকা তার পিছু পিছু যেতে লাগে। সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে অনামিকা কাঁচের গ্লাসের ভেতরে বিভিন্ন আলোর মধ্যে টাঙানো সুন্দর জামাকাপড়ের শোরুম দেখতে পায়। জামাকাপড়ের দোকান দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয়ে ওঠে। দোকানটি দেখা মাত্রই অনামিকার ইচ্ছে হতে লাগে যে সেখানে কি কি আছে একবার গিয়ে সে দেখবে, আর পছন্দ হলে কিছু সে কিনবে। মা, আমরা জামাকাপড়ের দোকান তো যেতেই পারি। না না বৌমা, এটা তো খুব দামি শোরুম গো। এখানে একটা জামার যত দাম হবে, আমাদের ঘরের পাশের ছোট দোকানে সেখান থেকে নিলে 3-3টে শাড়ি হবে। আর খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। ওই শাড়িগুলো তুমি পরলে না খুব সুন্দর দেখতে লাগবে বৌমা। তেমনটা নয় মা, আপনি টাকা নিয়ে একদম ভাববেন না। বাবা আমাকে কার্ডস দিয়ে গেছেন যখন প্রয়োজন হবে খরচা করার জন্য। তোমার বাবা সেই কার্ডগুলো দিয়ে গেছেন এমার্জেন্সিতে ব্যবহার করার জন্য। যদি ভাবো হঠাৎ করে অসুস্থ পড়ো আর আমরা টাকার ব্যবস্থা না করতে পারি, তাহলে সে সময় ওই কার্ডগুলো ব্যবহার করার জন্য। কি মা, আপনি প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু বাহানা দিয়ে দিচ্ছেন। তাই যদি হয়, আপনি 31st নাইট কি করে সেলিব্রেট করবেন একটু বলুন দেখি। তাতে বলার কি আছে, আমরা বাড়িতে মানাবই। এসব কথা বলে অনামিকাকে সে বাড়ি নিয়ে আসে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। সেদিন 31st নাইট, সবাই জেগেছিল। ঠিক 12টার সময় রমেশ একটা কেক নিয়ে আসে আর এনে হলের সেন্টার টেবিলে সেটা রেখে দেয়। সারদা, ঠিক রাত্রের 12টা বাজছে। বৌমা, চলো কেক কাটো। এরকম বলাতে অনামিকা কেকের ওপরে লাগানো ক্যান্ডেলসগুলোকে ফু দিয়ে নেভায়। সকলেই হ্যাপি নিউ ইয়ার আর বাই বাই ওল্ড ইয়ার বলে হাততালি দিতে লাগে। অনামিকা, এবার কেকটা কাটো। এভাবে রমেশের বলাতে অনামিকা কেক কাটে। রমেশ কেক নিয়ে অনামিকার মুখে লাগিয়ে দেয়। কেকের একটা টুকরো নিয়ে সে অনামিকাকে খাইয়ে দেয়। তারপর সে অনামিকাকে সঙ্গে করে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। অনামিকাকে যেন ভালোভাবে সুস্বাগত জানানো হয়, তাই জন্য সে অনামিকাকে অনেক বাজি এনে দেয়। অনামিকা সেসব বাজি দেখে ভীষণ আনন্দিত হয় আর একটা একটা করে জ্বালাতে লাগে। ফটকার রোশনিতে যেন আকাশ উজ্জ্বল হয়ে ওঠে, আর তা দেখে সকলেই খুব আনন্দিত হয়। আর এভাবে বড়লোক অনামিকার মিডল ক্লাস শ্বশুরবাড়িতে এরকমভাবে 31st নাইট সেলিব্রেট হয়। অনামিকা যখন নিজের বড়লোক মা বাবার কাছে ছিল, তখন খুব বড়ভাবে সে প্রত্যেকটা উৎসবকে সেলিব্রেট করত। কিন্তু যেদিন থেকে সে নিজের শ্বশুরবাড়িতে আসে, শ্বশুরবাড়ির আর্থিক পরিস্থিতির কথা জানতে পারে, তখন থেকে সে তাদের মতো হয়েই
উৎসব মানাতে শুরু করে। বড়লোক বাড়িতে জন্ম নিয়েছি বলে যে অহংকার অনামিকা কখনই কাউকে দেখায় না। যেরকম তার বাবা যাবার সময় বুঝিয়ে গেছিল, অনামিকা কখনোই নিজের শ্বশুরবাড়িতে কোনো রকমের কোনো অশান্তির সৃষ্টি হতে দেয় না, আর সবার সাথে মিলে মিশে আনন্দে জীবন কাটাতে লাগে। আজকের গল্প বড়লোক বৌমার 31st সেলিব্রেশন। নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। নমস্কার। কিপ্টে শাশুড়ি বৌমা সারদা আর অনামিকা দুজনেই হাতে ব্যাগ আর কিছু খুচরো টাকা নিয়ে হরিশ আর ভাবনা যে স্কুলে পড়তো সেখানে যায়, আর প্রিন্সিপাল রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ও বৌমা, যখন আমি প্রিন্সিপাল ম্যাডামের রুমে দাঁড়িয়ে কথা বলবো, তুমি এই 3টে কথা শুধু বলো। আচ্ছা ঠিক আছে, এটা শাশুড়ি মার ইচ্ছে, আর আমরা বাচ্চাদের জন্যই তো করছি। আপনি যা বলবেন মা, ঠিক আছে, আমি সব কথাতেই বলবো, আর বলবো বাচ্চাদের জন্যই তো হচ্ছে, তাই তো? এই 3টে শব্দ আমি বলে দেবো। ঠিক আছে, বলবো। গুড, যেন এই 3টে শব্দই বলো, আর এছাড়া কোনো এক্সট্রা শব্দ যদি তুমি বলেছো না, তাহলে বাড়ি এসে রক্ষে নেই তোমার। বলাতে অনামিকা নিজের মুখে আঙুল দেয়। ততক্ষণে প্রিন্সিপাল ম্যাডামের রুম থেকে বেল বেজে ওঠে। সেই শব্দ শুনে সারদা অনামিকা দুজনেই প্রিন্সিপাল রুমে যায়। প্রিন্সিপাল ম্যামকে দেখে সারদা তাকে উইশ করে, কিন্তু অনামিকা নিজের মুখে আঙুল দিয়ে থাকে। কি ব্যাপার সারদা ম্যাডাম, আপনার বৌমা মুখে আঙুল দিয়ে আছে কেন? ও একটু এরকমই পাগল, ওর কথা ছাড়ুন ম্যাডাম। তবে বাচ্চারা বলছিল যে স্কুলে নাকি ক্রিসমাসের সেলিব্রেশন হবে, টাকা দিতে হবে। আমরা কি সঠিক শুনেছি ম্যাডাম? হ্যাঁ, আপনি একদম সঠিক কথাই শুনেছেন। কোনো পার্থক্য না করে আমরা সবার কাছে 100 টাকা করে নিচ্ছি, আর আপনাদের 2জন বাচ্চা। তাহলে তো স্পেশাল ডিসকাউন্ট পাওয়া উচিত ম্যাডাম। আরে না না, কোনো ডিসকাউন্ট নেই। যেহেতু আপনাদের 2টি বাচ্চা, তাই 200 টাকা আপনাদেরকে দিতে হবে। আচ্ছা বেশ ম্যাডাম। এ কথা শুনে সারদা আশ্চর্য হয়ে অনামিকাকে দেখতে লাগে। বাহ, আপনার বৌমা তো 200 টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। গুড। প্রিন্সিপাল ম্যাডামের কথা শুনে সারদা একটু অবাক হয়ে বলে, সে কথা নয় ম্যাডাম, আমার বৌমা না। এবার নিজের কথাটা রাখুন, যেটা বলেছেন সেরকমটাই করুন। কি ঠিক তো অনামিকা? এসব শাশুড়ি মারই ইচ্ছে। এরকমটা বলাতে প্রিন্সিপাল আর সারদা দুজনেই অবাক হয়ে অনামিকার দিকে চেয়ে থাকে। বাচ্চাদের জন্যই তো আমরা করছি। অনামিকার এভাবে বলাতে সারদা ভীষণভাবে রেগে যায় আর নিজের দাঁত কটকটাতে লাগে। এসব কাণ্ড আপনি বাইরে গিয়েও করতে পারেন। এখন বাচ্চাদের নামে 200 টাকা আপনি দিয়ে দেন। বৌমা রাজি হয়েছে তো, তাই সেই দেবে। আমি আমি কি করে দেব মা? আমার কাছে তো টাকাই নেই। তাহলে দেবার সময় তুমি তৈরি কেন হয়ে গেছিলে? এভাবে শাশুড়ি বৌমার মধ্যে তর্ক শুরু হয়ে যায়। সেই তর্ক প্রিন্সিপাল ম্যাডাম দেখতে শুনতে না পেরে নিজের চোখ কান বন্ধ করে নেয়, আর নিজের সব পেশেন্স হারিয়ে রেগে মেগে তিনি বলেন, আপনারা আমার স্কুলে আছেন, কোনো জঙ্গলে নেই। টাকা দিয়ে আপনারা যেতে পারেন। ততক্ষণে সারদা নিজের যত খুচরো টাকা ছিল সেগুলো বের করে প্রিন্সিপালের টেবিলে রেখে দেয়। তা দেখে প্রিন্সিপাল ভীষণ অবাক হয়ে যায়। তখন তোয়াক্কা না করে সারদা বলে, 20 টাকা কম হতে পারে, অ্যাডজাস্ট করে নেবেন। টাকা জমা করে তারা সেখান থেকে চলে যায়। সারা রাস্তা সারদা অনামিকাকে ভীষণ বকাবকি করে। অনামিকা কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুধু হেঁটে যায়। হাঁটতে হাঁটতে তারা বাড়ি পৌঁছে যায়। যাও গিয়ে কাঠের চেয়ারটা নিয়ে এসো, আর এসে দেওয়ালে লাগাও। আচ্ছা বেশ মা, বলে অনামিকা ভেতরে চলে যায়। তারপর একটা কাঠের চেয়ার নিয়ে এসে তাদের দেওয়াল আর প্রতিবেশীর দেওয়ালের মধ্যেখানে সে রেখে দেয়। সারদা গিয়ে বসে পড়ে, আর অনামিকা দাঁড়িয়ে থাকে। তাদের আশেপাশে প্রতিবেশীদের বাড়ি থেকে সিরিয়ালের ডায়লগের আওয়াজ খুব ভালো করে শোনা যাচ্ছিল, আর শাশুড়ি বৌমা সেটাই শুনে এনজয় করছিল। দেখতে দেখতে ঘড়িতে 4টে বেজে যায়। ততক্ষণে হরিশ আর ভাবনা স্কুল থেকে ফিরে আসে। কিপ্টে শাশুড়ি বৌমাকে দেখে, এদের শুধু কিপটেমির বুদ্ধি, ঠাম্মা। এভাবে বলাতে শাশুড়ি বৌমা দুজনেই বাচ্চাদের কাছে আসে। হ্যাঁ গো নাতি সাহেব, তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম বলল আমরা গিয়ে টাকা দিয়ে এসেছি। যত খুচরো টাকা তোমরা দিয়ে এসেছিল তো, উনি আমাদেরকে সারা স্কুলের সামনে বসিয়ে সে টাকাগুলো গোনা করিয়েছে। তাতে এমনই বা কি হয়েছে? তোমরা খুশি তো? এবার আমি আর বোন বাড়ি ফিরে খুশি হতে চাই। তা কেমন করে? এবার আমরা
বাড়িতেই ক্রিসমাস সেলিব্রেশন করতে যাই। আমার হাতে কিছুই নেই বাবা, সব তোমার ঠাকুমার হাতেই আছে। এমনটা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। এবার বাচ্চারা হরিশ আর ভাবনা ঠাকুমাকে বিরক্ত করতে লাগে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য। সারদা তাদের উপরে ভীষণ জোরে চিৎকার করে, তারপর সেখান থেকে চলে যায়। হরিশ আর ভাবনা কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে আসে। অনামিকা তাদের কাছে যায়, তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝায়। সেই রাত্রিতে বাচ্চারা না খাবার খেয়ে সবাইকে খুব জ্বালাতন করে। যেহেতু শাশুড়ি বৌমা চাইতো না যে বাচ্চারা খালি পেটে ঘুমোক, তাই তারা ক্রিসমাস সেলিব্রেট করার জন্য রাজি হয়ে যায়। সেদিন ক্রিসমাসের উৎসব ছিল, বাচ্চারা খুব উল্লাসিত ছিল। রমেশ আর প্রসাদও খুব আনন্দিত ছিল। সারদা অনামিকা বাজারে যায় কেক, স্টার, ক্রিসমাস ট্রি কিনে আনার জন্য, যাতে তারা বাড়িতে ক্রিসমাস সেলিব্রেট করতে পারে। বৌমা, মনে করে বলো তো, এইসব জিনিসপত্র কোন দোকান থেকে নিলে সস্তায় পাওয়া যাবে? ভালো কথাই বলেছেন মা, আমি আপনার থেকে বেশি এই জায়গাটাকে চিনি না। যদি আপনি এরকম কোনো দোকান জানেন তাহলে আমাকেই ওখানে নিয়ে চলুন না। আচ্ছা বেশ, তাহলে দুজনেই চলো। এই বলতে বলতে তারা হেঁটে যাচ্ছিলই, ততক্ষণে বেস্ট অফারওয়ালা একটা বেকারি দেখতে পায়। তা দেখে সারদা অনামিকা খুব আনন্দিত হয়ে সেই বেকারির ভেতরে যায়। বেকারিওয়ালার সাথে কথা বলে আর একটু দাম কম করার জন্য বলে। তা শুনে বেকারিওয়ালা রেগে মেগে বলে, দেখুন, আধা ঘন্টার ওপরে আপনারা এখানে এসছেন, তখন থেকে বলছেন অফার বাড়ান আর দাম কম করুন, আমার কোনো কথাই শুনছেন না। ব্যাপারটা বুঝছেন না কেন? মনে হচ্ছে না আপনারা কিনবেন। চলুন এখান থেকে বাইরে যান। এভাবে বলাতে বৌমা অনামিকা সারদাকে নিয়ে বেকারির থেকে বাইরে বেরিয়ে আসে। কেন বৌমা, আমি কথা বলছিলাম তো, এভাবে টেনে কেন নিয়ে এলে? আহা মা, এখন ক্রিসমাস সেলিব্রেশন চলছে না, তাই একটা কেকের সাথে একটা অফারে দিচ্ছে তারা। ভালো হয় যদি এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই। আগে গিয়ে যদি অন্য বেকারি শপে আরো ভালো অফার দেয় তাহলে তো আমাদের টাকাও বেশি বাঁচবে। ঠিক আছে, চলো বৌমা। এভাবে শাশুড়ি বৌমা বলাবলি করে সেখান থেকে আগে বেড়ে যায়। এর মাঝে তারা আরও কিছু বেকারির দোকান আর ক্রিসমাসের ডেকোরেশনের দোকানও দেখে, কিন্তু তারা কোথাও খুব একটা ভালো অফার দেখতে পায় না। হাঁটতে হাঁটতে এবার শাশুড়ি বৌমা খুব ক্লান্ত হয়ে পড়ে। দুজনেরই খুব পিপাসা পেয়ে যায়। বৌমা, টাকা দিয়ে কিছু কিনবো না, চলো কারো কাছে চেয়ে নি। শাশুড়ি মার কথায় অনামিকা রাজি হয়ে যায়। তারপর একজনের বাড়িতে তারা যায়। গিয়ে তারা কলিং বেল বাজায়। ভেতর থেকে কল্পনা বেরিয়ে আসে। শাশুড়ি বৌমা কল্পনাকে দেখে নমস্কার জানায়, কিন্তু কল্পনা তাতে তোয়াক্কা করে না। বলুন, আপনাদের কি প্রয়োজন? ম্যাডাম, খুব পিপাসা পেয়েছে, একটু জল দেন না। সারদার এভাবে জিজ্ঞাসা করাতে কল্পনার মনে হয় যে শাশুড়ি বৌমা চোর হবে হয়তো। এখানেই দাঁড়াও, নিয়ে আসছি। একথা বলে কল্পনা ঘরের ভেতরে আসে আর এসে পুলিশকে ফোন করে দেয়। সারদা অনামিকা জলের অপেক্ষায় ছিল, ততক্ষণে সেখানে পুলিশ এসে যায়। এই সেই চোর স্যার যাদের কথা আমি বলেছিলাম। আমরা তো চোর নই স্যার, আমাদেরকে চোর কেন বলছেন? আমরা তো শুধু জল চেয়েছিলাম। আমরা তো জানতাম না, আমাদের জল চাই না আর হাতকড়িও চাই না, আমরা এখান থেকে যাই। আপনাদেরকে দেখেই মনে হচ্ছে আপনারা ছেচকা চোর। চলুন পুলিশ স্টেশন চলুন। স্যার স্যার, আমাদেরকে প্লিজ ছেড়ে দিন। শাশুড়ি বৌমা অনেক বিনতি করে, কিন্তু এসআই অরবিন্দ তাদের কোনো কথাতেই কান না দিয়ে অ্যারেস্ট করে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যায় আর সোজা জেলে পুরে দেয়। স্যার, একবারটি আমাদের কথা শুনুন স্যার। বাচ্চারা ক্রিসমাস সেলিব্রেট করবে বলে কেক, স্টার, ক্রিসমাস ট্রি নিতে আমরা বেরিয়েছিলাম। ভালো অফার পাওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করেছি, ফলে ক্লান্ত হয়ে যায়, তাই জল খেতে ওখানে গেছিলাম। স্যার, একবারের জন্য আমার শ্বশুরমশাই আর স্বামীকে ফোন করুন। এভাবে বলাতে এসআই অরবিন্দ রমেশ আর প্রসাদকে ফোন করে পুরো ব্যাপারটা জানায়। নিজেদের আধার কার্ড নিয়ে সঙ্গে সঙ্গে তারা পুলিশ স্টেশনে পৌঁছয়। এসআই অরবিন্দর সাথে কথা বলে কৃপণ শাশুড়ি বৌমাকে সেখান থেকে নিয়ে যায়। ততক্ষণে মাঝরাত হয়ে গেছিল। সেখান থেকে তারপর তারা 2-3টে দোকানে যায়, সেখানেও সব স্টক শেষ হয়ে গেছিল। কোনো উপায় না থাকাতে তারা আবার সেই প্রথম দোকানটিতে যায়। সেই দোকানদার শাশুড়ি বৌমাকে চিনে ফেলে আর জিনিসের দাম দুগুণ করে দেয়। যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই তারা বেশি দাম দিয়ে কেক, স্টার, ক্রিসমাস ট্রি কিনে বাড়ি নিয়ে আসে। ওদিকে বাচ্চারা হরিশ আর ভাবনা দুঃখিত হয়ে ছাতে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় সারদা, অনামিকা, প্রসাদ, রমেশকে আসতে দেখে তারা আনন্দিত হয়ে তাদের কাছে ছুটে যায়। জিনিসপত্র দেখে তারা ভীষণ আনন্দিত হয়। শাশুড়ি বৌমা, বাবা, ছেলে সবাই মিলে খুব সুন্দর করে ডেকোরেট করে।
লাইট লাগায়, স্টার লাগায়, ক্রিসমাস ট্রিকে একদম আলোতে সাজিয়ে তোলে। বাইরে টেবিল লাগিয়ে সেখানে কেক রাখে, সব প্রতিবেশীরা সেখানে আসে। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। এবার আমাদের বাচ্চারা কেক কাটবে। উপহার স্বরূপ তোমরা সবাই টাকা দেবে, আমাদের উপহার চাই না। শারদা এভাবে বলাতে শারদা আর অনামিকা যে কতখানি কিপটে তা ভেবে সবাই হাসতে লাগে। তারপর বাচ্চারা কেক কাটে, সেখানে উপস্থিত সবাইকে তারা কেক দেয়, কিন্তু কেউ আর টাকা দেয় না। সবাই কিছু না কিছু উপহার দিয়ে কেক নিয়ে সেখান থেকে চলে যায়। তা দেখে শাশুড়ি বৌমার খুব খারাপ লাগে, কিন্তু সে যাই হোক না কেন, বাচ্চারা সবার সাথে ক্রিসমাস সেলিব্রেট করে খুব আনন্দ পায়। আজকের গল্প কৃপণ শাশুড়ি বৌমার ক্রিসমাস। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আরও গল্প শুনতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।